সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথবক্স, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথমেটিক্সের ফ্রি কোচিং। তো এর আগে আমি করেছিলাম হচ্ছে সুব্রত দত্তের ক্লাস 5-এর অনুশীলনী 4-এর 1 থেকে 12 অবধি। যদি তুমি ক্লাস না করে থাকো আগের ক্লাস, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস করে নিতে পারবে। বা যদি ক্লাস 5-এর অন্যান্য কোনো অনুশীলনীর চ্যাপ্টার সলিউশন, প্রবলেম সলিউশন দরকার মনে হয়, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস করে নিতে পারবে। তাহলে আজ করাবো হচ্ছে ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 4 12 থেকে করাবো আমি। তো বেশি কথা না বলে তাহলে ভিডিও স্টার্ট করা যাক। তেরো নম্বর কি বলেছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের মধ্যে একটির দ্বিগুণ দেওয়া আছে 100 বড়। দেখো, যদি বলা হয় যে একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 6, তাহলে কার দ্বিগুণ 6? আমরা দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ, তার মানে 3-এর 2 গুণ হচ্ছে 6। তাহলে কি করে পাবো? আমাকে যদি বলা হয় একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 18, তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা দ্বিগুণ বলেছে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দেবো 18 কে, তাহলে কত হচ্ছে 9। তার মানে 9-এর 2 গুণ হচ্ছে 18। যেমন যদি বলা হয় একটি সংখ্যার দ্বিগুণ হচ্ছে 24, তার মানে কি করে পাবো? 24 ভাগ 2 করে দেবো, 12 পেয়ে যাবো। এখানে তাহলে বলা আছে কি একটি সংখ্যার দ্বিগুণ বলেছে 100 বড়, তাহলে সংখ্যাটা তাহলে একটি সংখ্যা তাহলে কি হবে? 112 ভাগ 2, সেভাবে লেখো। তাহলে 13 নম্বর, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 2 3 1, 2 3 1, 3 9 2, 3 9 2 সংখ্যাটা দেওয়া আছে। তাহলে এবার বলেছে কি একটি সংখ্যার গুণফল হচ্ছে, একটি সংখ্যার গুণফল বলছি, একটি সংখ্যার দ্বিগুণ দেওয়া আছে তোমার, একটি সংখ্যার দ্বিগুণ 100 বড়। আমি এখনই বললাম কিভাবে দ্বিগুণ বের করবে, দ্বিগুণ হচ্ছে 112। তাহলে অতএব তাহলে সংখ্যাটি তাহলে কত হবে? সংখ্যাটি 112 ভাগ 2, তাহলে কত হবে আনসার? পাচ্ছে 10, 1 2 2 56। তাহলে সংখ্যাটা হবে, একটি সংখ্যা হবে 56। তাহলে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 56। যে আমি যদি বলি দুটি সংখ্যার গুণফল হচ্ছে 24, একটি সংখ্যা হচ্ছে 3, তাহলে অপর সংখ্যা কত হবে? দুটি সংখ্যার গুণফল 24, তার মধ্যে একটি সংখ্যা হচ্ছে 3, তাহলে গুণফল বলেছে, তাহলে করতে হবে ভাগ। তাহলে কি 24 ভাগ 3 করলে অপর সংখ্যা পেয়ে যাবো। আবার বলছি দুটি সংখ্যার গুণফল বলেছে তোমার 12, সাপোজ দুটি সংখ্যার গুণফল বলেছে 12, একটি সংখ্যা দেওয়া আছে 4, তাহলে অপর সংখ্যাটা কি করে পাওয়া যাবে? অপর সংখ্যাটা আমি 12 ভাগ 4 করলে পেয়ে যাবো। ঠিক তেমনই তাহলে এখানে কি হচ্ছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, একটি সংখ্যা এত, তাহলে অপর সংখ্যাটা কি করে পাবো? এটা ভাগ এটা করলে পেয়ে যাবো। তাহলে অতএব তাহলে অপর সংখ্যাটি তাহলে কি হবে? অপর সংখ্যাটি 2 3 1 3 9 2 ভাগ 56। তাহলে দেখো ভাগটা কি হবে, ভাগটা দেখো করি আমি। 56 2 3 1 3 9 2 কতবারে যাবে? ফার্স্টে যাবে তোমার হচ্ছে 4 বারে, 4 বারে 4 6 24, 5 4 20 22। এরপরে যাবে তোমার হচ্ছে কত? 7 3 1 কে 56, 7 1 1 7 9, 1 7 9 কতবারে যাবে? 5 3 15, 5 4 20, তার মানে 3 বারে যাবে। তাহলে এখানে তোমার হচ্ছে 3 6 3 18, 5 3 15 16। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হবে তোমার, এই বিয়োগটা আমি পাশে লিখছি এখানে, 1 1 100, এখানে হবে 11, এখানে আমি এটা লিখলাম 11, আর পরে হচ্ছে 2, তাহলে এই 112 হলো। তাহলে 112 কতবারে যাবে? 112 যাবে হচ্ছে তোমার 2 বারে, তাহলে 2 বারে 112 দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, ব্যাস উত্তর তাহলে কত হলো? 4132। তাহলে একটি সংখ্যা 56 হলো, অপর সংখ্যা হবে 4132। তাহলে লিখে নাও, সমান সমান দিয়ে এবার ভাগটা মিটিয়ে দিলাম আমি। ভাগটা তোমরা দেখে নাও। আচ্ছা, মিটালাম, 4132 লিখে নিচ্ছি নিচে। তোমরা পাশে ভাগটা করে দেখিয়ে দেবে, কিন্তু যেহেতু তোমাদের ছোট ক্লাস, তো পাশে ভাগ করে দেখাতে হবে। তো অবশ্যই পাশে ভাগ করে, যেমন এখানে যদি এখানে 4132 লিখলাম, তাহলে কি হলো? পাশে এখানে ভাগটা করে দেখিয়ে, তাহলে একটি সংখ্যা যদি 56 হয়, তাহলে অপর সংখ্যা হচ্ছে 4132। মানে কি সংখ্যা দুটো কি হবে? 56 এবং 4132। ঠিক আছে, এরপর আসলে তোমার 14 নম্বর। 14 নম্বর কি বলেছে, একটি সংখ্যাকে 58 দ্বারা গুণ করা হলো এবং গুণফল থেকে 696 বিয়োগ করা হলো। তাহলে এখানে যেটা হবে, যেটা বলা হয়েছে তার ঠিক উল্টোটা করতে হবে। বলেছে একটি সংখ্যাকে 58 দ্বারা গুণ করা হলো, তার মানে যেখানে বিয়োগফল মানে আনসার যেটা দেওয়া আছে, দেখো গুণফল দেওয়া আছে, গুণফলের পর বিয়োগ করা হয়, 696 বিয়োগ করা হয়েছে, বিয়োগফল করে মানে বিয়োগ করে বিয়োগফল দেওয়া আছে 29,000। তার মানে 29,000 হচ্ছে তোমার আনসারটা। তাহলে কি এখানে যেহেতু তোমার আনসার দেওয়া আছে,
তাহলে এই ক্ষেত্রে ভেতরের সংখ্যাগুলো বের করতে হবে, মানে প্রথম সংখ্যাটা বের করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, যা বলা আছে যেগুলো সংখ্যা যা যা বলা আছে এখানে ঠিক তার উল্টোটা করতে হবে। যেমন তোমার ধরো একদম পেছন থেকে দেখো, সবার পেছনে কি বলা হয়েছে, 696 বিয়োগ, তার মানে এটাকে করতে হবে 696 যোগ উত্তরের সঙ্গে। তারপরে বলা হচ্ছে তোমার 58 গুণ, তারপর করতে হবে 58 ভাগ, ঠিক তাহলে উল্টোটা হবে। তাহলে সংখ্যাটা হলে কত হবে, একবারে করছি 14 নম্বর। তাহলে সংখ্যাটি হবে, দেখো উত্তর এখানে বলে দেওয়া আছে মানে গুণ করার পর আর বিয়োগ করার পর বলে দেওয়া আছে 29,000 তোমার উত্তর বলে দেওয়া আছে। তাহলে এখানে আমার ভেতরে যখন আগের প্রথমের প্রশ্নটা মানে প্রথমের যে আমি সংখ্যাটা বের করবো তখন আমাকে কি করতে হবে, ঠিক উল্টো করে করতে হবে। তাহলে সংখ্যাটি হলো 29,000, তার সঙ্গে কি বলেছে 696, ওদিকে বলা আছে বিয়োগ, তাহলে এখানে করতে হবে যোগ 696, যোগ করলাম। ওদিকে তোমার 58 বলা আছে কি ভাগ, তাহলে এখানে হবে সরি ওখানে 58 তোমার গুণ বলা আছে, এখানে হবে 58 ভাগ, তাহলে ভাগ 58। তাহলে কত করে দেখি, 29696 ভাগ 58, ভাগফলটা করি, তোমরা বাঁ সাইডে ভাগফল করবে খাতার, 29696 যাবে হচ্ছে 5 বারে 40, 6 9 একবারে হচ্ছে 58, 1 6 থেকে 5 বাদ দিলে 1 6, 2 বারে হচ্ছে 116। তার মানে কত হচ্ছে, তাহলে এটা ভাগ করে বেরোচ্ছে, এটা ভাগ করে সমান সমান লেখা হচ্ছে 512 তোমার বেরোচ্ছে আনসার। তাহলে সংখ্যাটা হলো কি 512, যার সঙ্গে যেই সংখ্যাটার সঙ্গে 58 গুণ করার পর যদি 696 তোমার বিয়োগ করা হয় তাহলে কি 29,000 তোমার আনসার বেরোবে। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা দেখো, ঠিক আগের অঙ্কের মতোই, ঠিক আগের অঙ্কের মতো উল্টো বলে দিয়েছে। এখানে উল্টো মানে কি, ওখানে যোগ বিয়োগ, ওখানে গুণ আর ওখানে তোমার গুণ আর বিয়োগ দেওয়া ছিল, এখানে তোমার কি দেওয়া আছে, এখানে গুণ আর যোগ দেওয়া আছে, তো একই রকম। দেখো বলে দিয়েছে কোন একটি সংখ্যার সঙ্গে 65 দ্বারা গুণ করতে হবে, গুণ কোন সংখ্যা সেটা বলে দেওয়া নেই, তার সঙ্গে 65 গুণ করতে হবে এবং গুণফলের সঙ্গে 160 যোগ করতে হবে। তার মানে কি এখানে কোন একটা সংখ্যার সঙ্গে 65 গুণ করে তার সঙ্গে 160 যোগ করলে আনসারটা বেরোবে হচ্ছে এখানে 28,240। দেখো আনসার বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি করবে, আমি আগের অঙ্কে যেমন বললাম যদি আনসার বলে দেওয়া থাকলো এইসব অঙ্কের ক্ষেত্রে কি করবে, যেটা বলে দেওয়া আছে যে সংখ্যাটা যেটা করতে বলেছে এখানে ঠিক তার উল্টোটা হবে। তাহলে এখানে দেখো বলে দিয়েছে একবারে করছি, কত নম্বর, 15। তাহলে 15 নম্বর তার সংখ্যা লিখে নিচ্ছি, সংখ্যাটি হবে কত, সংখ্যাটি হবে আনসার কত দেওয়া আছে 28,240, তাহলে 28,240 দেওয়া আছে। তাহলে এবার দেখো কি বলেছে, পেছন থেকে দেখো বলেছে 160 যোগ করা হলো, তাহলে এখানে করতে হবে 160 বিয়োগ, 160 বিয়োগ। এবার বলা হয়েছে কি ওখানে বলা হয়েছে তোমার 65 দ্বারা গুণ, তাহলে এখানে হবে 65 দ্বারা ভাগ, তাহলে ভাগ 65, একদম পেছন থেকে করবে। প্রথম একদম পেছনে যেটা হবে সেটা, প্রথমে যেটা হবে সেটা বসবে না কিন্তু, যেমন অঙ্কে তোমার প্রথমে বলা ছিল 65 তারপর 160 বলা ছিল, আমি বসবো পেছন থেকে, প্রথমে 160 আর তারপরে 65, মানে যেটা বলবে ঠিক তার উল্টোটা, যোগ বললে বিয়োগ করবো, বিয়োগ করলে যোগ, বিয়োগ বললে যোগ করবো, গুণ বললে ভাগ করবো, ভাগ বললে গুণ করবো। ঠিক আছে, তাহলে এটা আনসার বের করি, তাহলে কত হচ্ছে 08208 এখানে হবে ভাগ 65, আমি 65 আমি ভাগফলটা বের করছি, 65,28080 4 বারে যাবে, 4 20, 4 25 26, 028, এখানে হবে তোমার 3 বারে 5 3 15, 19, 3 1 3 0, এখানে হবে তোমার 2, 130 হয়ে গেল। তাহলে আনসার কত গেলে 432, তাহলে এটা সমান সমান ভ্যালু হচ্ছে 432, পাশে লিখে নেবে এই ভাগটা, এইটুকু ভাগ তোমরা পাশে করবে, এটা আনসার লিখে 432, তাহলে সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হলো তোমার 432। ঠিক আছে, এরপর 16 নম্বর অঙ্কটা অবশ্যই স্টার্ট দেবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। দেখো এখানে ভুল করে সবাই, কি 15 বছর পর মানে 15 যোগ করে দিল, ভুলটা কোথায় হয়, ভুলটা হয় এইখানে, এখানে আছে তো দুজন, যদি বলে বয়সের সমষ্টি, দেখো আমার আর আরেকজনের বয়সের সমষ্টি সামথিং কিছু দেওয়া আছে 20, এবার 10 বছর পর, তো 10 বছর পর আমারও বয়স বাড়ছে তারও বয়স বাড়ছে, এমন তো না যে শুধুমাত্র আমার বয়স তার বয়স বাড়ছে না, এমন তো কিছু হচ্ছে না, তো যে কজন থাকবে সবার বয়স বাড়বে, তার মানে কি যদি দুজন থাকে তাহলে কি হবে,
10 বছর পর তাহলে কত হবে? 10 যোগ 10 মানে 20 বছর বাড়লো টোটাল। এখানে কি বলা আছে? এখানে বলা আছে পিতা ও পুত্র দুজন, তাহলে 15 বছর পর কি হবে? পিতারও 15 বছর বেড়েছে, পুত্রেরও 15 বছর বেড়েছে, তাহলে তাহলে মানে মোট কত বাড়লো? মোট বাড়লো তোমার 15 15 30। তো এই জায়গাটা ভুলটা বেশি হয়, কজন আছে সেটা কিন্তু খেয়াল রাখবে। যদি বলে 5 বছর আগে, তাহলে 5 বছর আগে মানে কি কমলো, বয়স কমলো। এবার যে কজন থাকবে সবার 5 5 করে কমবে, 3 জন থাকলে 5 5 5, 15 বছর বয়স কমবে মোট। এবার যদি বলে 5 বছর পর, 3 জন, যদি ধরো 3 জন দেওয়া আছে এবং তাদের 5 বছর পর বয়স দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বাড়বে কি, সবার 5 5 5 করে বাড়বে, মানে 5 5 এ 10, 5 এ 15, টোটাল তোমার 15 বছর বয়স বাড়বে। তো খেয়াল রাখবে সবসময় যে কজন আছে আর কত বছর পর। যত বছর পর বলে তত, শুধুমাত্র তত যোগ করলে হবে না, কত জন আছে প্রত্যেকের তত বছর করে বাড়ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে বলা হয়েছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলেছে 15 বছর, এই 55 বছর। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে 15 বছর পর কি হবে? পিতারও বয়স বাড়ছে 15 বছর আর পুত্রেরও বয়স বাড়ছে 15 বছর, তার মানে বাড়লো কত? টোটাল টোটাল বাড়লো 30 বছর বয়স বাড়লো। সেটাকে লিখি, অবশ্যই স্টার্ট দেবে, খুব সুন্দর অঙ্ক। কি বলা আছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে কত? 55 বছর। তাহলে অতএব 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত? ছিল কত? ছিল তোমার 55 বছর ছিল, তার সঙ্গে বাড়লো মানে যোগ হলো, কত বছর বাড়লো? 15 বছর করে দুজনের, 15 বছর করে দুজনের মানে 15 গুণ 2 30 বছর, তাহলে সেটাই লেখো ব্র্যাকেটের মধ্যে 15 গুণ 2। যদি বলে 3 জন তাহলে 15 গুণ 3, যদি বলে 4 জন তাহলে 15 গুণ 4, কারণ প্রত্যেকের বয়স বাড়ছে সেই জন্য কি 15 গুণ 2, তাহলে কত হলো? 55 যোগ 30 সমান সমান 85 বছর। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে তোমার 85 বছর। ওকে, 17 নম্বর অঙ্ক দেখো, ঠিক একদম 16-র মতো। আমি আগের বার কি বললাম? আগের অঙ্কে বললাম আমি কি, যজন করে থাকবে প্রত্যেকের সময়, প্রত্যেকের বয়স বাড়বে বা প্রত্যেকের বয়স কমবে, যত থাকবে তত করে, যে কোনো একজনের বাড়ে না কিন্তু। তো এখানে বলা আছে যেমন, এখানে যেমন আগেরটা অঙ্কে তোমার বলা ছিল 2 জন, এখানে বলা আছে তোমার 3 জন। পিতা পুত্র কন্যার বর্তমান বয়সের সমষ্টি 90 বছর, তাহলে কি বলেছে? 10 বছর আগে। 10 বছর আগে মানে কি? আগে মানে বয়স কমলো, কজনের বয়স কমলো? 3 জনের 10 10 10 করে কমলো, একজনের কিন্তু 10 কমেনি, ওখানে 3 জন উপস্থিত, তার মানে 10 বছর আগে 3 জনেরই বয়স কমেছে, তার মানে কি হবে? টোটাল বাদ যাবে কত? কমলো মানে বাদ যাওয়া মানে মাইনাস হওয়া, কত বাদ যাবে? টোটাল 3 জন, 3 জনের 10 10 করে, তার মানে 30 বছর বয়স বাদ যাবে। তাহলে সেটাই লিখো এখানে, পিতা পুত্র ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি 90 বছর। বর্তমান বয়সের সমষ্টি বলেছে কি 90 বছর, তাই তো? 90 বছর। তাহলে অতএব কি চাইছে? 10 বছর আগে, 10 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি। আগে মানে কি? আগে মানে তোমার বিয়ে হবে, কমবে, আগে মানে কমবে। তোমার বয়স এখন যদি তোমার যদি এখন বয়স 10 বছর হয়, তাহলে 2 বছর আগে তোমার বয়স কত ছিল? 10 বিয়োগ 2 মানে 8 বছর। ঠিক তেমনই তাহলে এখানে বলেছে 10 বছর আগে। এবার 10 বছর আগে মানে কি? 3 জনেরই 10 বছর আগে, তার মানে 10 যোগ 10 যোগ 3, টোটাল তোমার 30 বছর কমলো। তাহলে কত হবে? 90 বিয়োগ, টোটালে এখনকার সমষ্টি বলেছে 90, তাহলে সেখান থেকে বিয়োগ যাবে কত? 10, 3 জনের 10 করে, তোমার 10 গুণ 3, তার মানে 90 বিয়োগ 30 সমান সমান 60, 60 বছর। ঠিক আছে, এত বছর। তাহলে 10 বছর আগে তো 3 জনের বয়সের সমস্যা ছিল তোমার 60 বছর। ওকে, 18 নম্বর কি বলা আছে? 25টি পেন ও 50টি কলমের, 50টি পেন্সিলের মোট দাম 300 টাকা। আমি জাস্ট আগে ফার্স্টে বোঝাচ্ছি। হ্যাঁ, বলেছে 25টি, আমি ধরলাম এখানে 25টি কত দেওয়া আছে? 25টি তোমার পেন, তাই তো? 25টি পেন প্লাস তার সঙ্গে কি বলেছে? 50টি পেন্সিল। আমি লিখছি না, জাস্ট আগে বোঝো, 50টি পেন্সিল। এর টোটাল দাম কত দেওয়া আছে? টোটাল দাম তোমার দেওয়া আছে 300 টাকা। 300 টাকা দেওয়া আছে, তার মধ্যে বলে দেওয়া আছে, তার মধ্যে প্রত্যেকটি পেন্সিলের মানে একটি পেন্সিলের দাম তোমার 2 টাকা। তাহলে পেন্সিল কোথায়? পেন্সিল এইটা,
টোটাল আছে তোমার 50টি পেন্সিল, একটা পেন্সিলের দাম তোমার 2 টাকা, একটা পেন্সিলের দাম যদি 2 টাকা হয় তাহলে আছে তোমার 50টি পেন্সিল। 50টি পেন্সিলের দাম কত হবে? 50 গুণ 2, মানে এখানে তোমার এখানে দাম কত হচ্ছে? 50 গুণ 2 মানে হচ্ছে 100 টাকা। এবার যদি শুধুমাত্র পেন্সিলের দামই যদি 100 টাকা হয় তাহলে বাকি টাকাটা কিসের টাকা? বাকি টাকাটা অবভিয়াসলি তোমার পেনের টাকা। তাহলে তোমার এখানে কি হচ্ছে? 50টি টোটাল পেন্সিল হচ্ছে 100 টাকার পেন্সিল আছে, তাহলে 300 টাকার টোটাল জিনিস, পেন আর পেন্সিল মিলিয়ে টোটাল টোটাল তোমার 300 টাকা। তার মধ্যে 100 টাকার পেন্সিল, তার মানে পেন কত হচ্ছে? পেন হচ্ছে তোমার 300 মাইনাস 100 সমান সমান 200 টাকা তোমার হচ্ছে পেন। 200 টাকার পেন, টোটাল 200 টাকার পেন, মানে টোটাল আমি জানি টোটাল হচ্ছে 25টি পেন। তার মানে 25টি পেনের দাম কত? 25টি পেনের দাম তাহলে 200 টাকা। তাহলে ঐকিক নিয়ম করো, 25টি পেনে তাহলে অতএব তাহলে একটি পেনের দাম কত হবে? এখানে কি চেয়েছে? প্রত্যেকটি পেনের মূল্য। 25টি পেনের দাম যদি ঐকিক নিয়মে, নর্মালি ঐকিক নিয়ম তোমাদের আছে কিনা বলতে পারছি না, তবে এখানে একটি পেনের দাম চেয়েছে, তার মানে কি হবে? 25 দিয়ে ভাগ। তাহলে 25টি পেনের দাম যদি ঐকিক নিয়ম তোমাদের থাকে তাহলে অবশ্যই ঐকিক নিয়ম করে নেবে, আর না হলে নর্মাল 25 দিয়ে ভাগ। তাহলে 25টি পেনের দাম যদি তোমার 200 টাকা হয় তাহলে একটির দাম কত হবে? 200 ভাগ 25। ওকে, মানে 8। তাহলে এক একটি তোমার পেনের দাম কত হচ্ছে? 1 টাকা, 8 টাকা। তাহলে আমি এটা এবার ভাষা দিয়ে লিখছি। ওকে, আঠারো নম্বর দেখো, লিখে যা বললাম ঠিক সেটাই ভাষা লিখবো। 25টি পেন এবং 50টি পেন্সিলের, পেন্সিল তো হ্যাঁ, পেন্সিলের মোট মূল্য বলেছে কত? মোট 300 টাকা। ঠিক আছে, মোট মূল্য 300 টাকা। আবার কি বলেছে? একটি পেন্সিলের মোট মূল্য, একটি পেন্সিলের মূল্য বলেছে, একটি পেন্সিলের মূল্য কত বলা আছে? 2 টাকা। 2 টাকা। তাহলে অতএব মোট কটা পেন্সিল আছে তোমার? 50টি পেন্সিল। তাহলে অতএব 50টি পেন্সিলের মোট মূল্য কি হবে? বাড়বে, বাড়লে হয় গুণ আর কমলে হয় ভাগ। তাহলে একটির দাম যদি 2 টাকা হয় তাহলে 50 এর দাম অবভিয়াসলি বাড়বে, বাড়লে মানে গুণ, তাহলে 50 গুণ 2। এইভাবেও মনে রাখা যায় যে বাড়লে হবে, আগে ভাববে যে বাড়ছে না কমছে, সবসময় এটা মনে রাখবে, না তো গুণ আর ভাগের সময় তোমাদের গুলিয়ে যাবে। তো আগে নর্মাল কমন সেন্সে খেয়াল রাখবে, যদি একটা পেনের দাম যদি 2 টাকা হয় তাহলে 50টা পেনের দাম অবভিয়াসলি বাড়বে, বেশি দাম, তাহলে বাড়লো মানে কি হলো? বাড়লো মানে তোমার গুণ, তাহলে 50 গুণ 2 মানে 100 টাকা। ঠিক আছে, তাহলে অতএব তাহলে 50টি পেনের দাম বেরিয়ে গেল, পেন্সিলের দাম বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? 25টি পেন। তাহলে অতএব তাহলে 25টি পেনের দাম কত হবে? তাহলে 25টি পেনের দাম কত হচ্ছে? 300 টোটাল দাম বিয়োগ 100 পেন্সিলের দাম বাদ দিয়ে দিলাম। টোটাল পেন ও পেন্সিলের দাম ছিল তোমার 300 টাকা, সেখান থেকে আমি শুধুমাত্র পেন্সিলের দাম বাদ দিয়ে দিলাম, 300 বিয়োগ 100 সমান সমান তাহলে পড়ে থাকলো 200 টাকা। এবার দেখো, এবার পরটা কি করে বের করবো? 25টি পেনের দাম যদি 200 টাকা হয় তাহলে একটি পেনের দাম তাহলে কত হবে? অবশ্যই কমবে। কমা মানে কি? কমা মানে ভাগ। তো তাহলে কি হবে? তাহলে অতএব তাহলে একটি পেনের দাম তাহলে কি হবে? ভাগ। এবার ভাগ সবসময় বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা হয়, তাহলে 200 ভাগ এখানে হবে 25, তাহলে সমান সমান 8, তাহলে 8 টাকা। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবে যে বাড়ছে কি কমছে, কারণ তোমাদের এখন ছোট ক্লাসে অনেক সময় অনেকের যেমন গুণ হবে না ভাগ হবে বুঝতে পারে না, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখবে, সবসময় ভাববে যে বাড়ছে না কমছে। যদি বাড়ে তাহলে হয়ে যাবে গুণ, যদি ভাবো যে কমবে দাম দাম বা যে কোনো কিছু যদি ভাবো যে কমবে তাহলে সেটা হয়ে যাবে ভাগ। আর ভাগ সবসময় বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা হয়, তো সেই হিসাবে বসে দেবে। ঠিক আছে, ব্যাস। এরপর 19 নম্বরটা দেখো, 19 নম্বরটা ভালো অঙ্ক বলেছে, যদি 115কে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে তার মান হয়, মান 2760 বৃদ্ধি পায়। তার মানে কি? গুণফল করলে গুণফল যেটা বেরোবে সেটা বলেছে 2760 বৃদ্ধি, মানে কার থেকে বৃদ্ধি? সংখ্যাটা যেটা বলে দেওয়া আছে 115, তাহলে যেটা গুণফল বেরোবে সেই গুণফলটা হচ্ছে 115 থেকে 2760 বেশি। ভালো করে ভাষাটাকে বুঝবে, যদি 115কে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে এর মান মানে কি? এর মান হচ্ছে সেই গুণফলটা। গুণফলটা বলেছে কি? 2760 বেশি, কার থেকে বেশি? 115 থেকে বেশি। তার মানে কি? যে গুণফলটা বেরোবে সেটা হবে কি? সেটা হবে তোমার 115 থেকে 2760 বেশি। 2760 বেশি মানে কি? আমি যদি বলি 6 এর থেকে 2 বেশি, তার মানে কি? 6 যোগ 2 8। 10 থেকে 5 বেশি, তার মানে কি? 10 যোগ 5 15। তাহলে 115 থেকে 2760 বেশি, তার মানে 115 যোগ 2760, তাহলে গুণফলটা বেরোবে এইটা। ঠিক আছে, এবার আমি এটাই লিখছি, আমি ভালো করে বুঝবে এই জায়গাটা। কত নম্বর? 19।
বলেছে 115কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এর মান কত হয়? 2760 বেশি হয়, তাই তো? এর মান বলতে সেই গুণফলটা 2760 বেশি হয়। গুণফলটা বলে দেওয়া নেই, গুণফলটা বলেছি গুণফলটা এই 115 থেকে 2760 বেশি, তাহলে অতএব তাহলে গুণফলটা তাহলে কি হবে, একবারে লিখে দেবো। অতএব গুণফলটি হবে 2760 যোগ 115, তার মানে কত হচ্ছে 5 6 1 7 8 1875। তাহলে এবার দেখো পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম। তাহলে একটি সংখ্যা হচ্ছে 115, যাকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করলে 1875 পাচ্ছি। তার মানে কোনো একটা সংখ্যা আমি দেখো এর আগে বুঝেছিলাম, যদি ধরো 3 এর সঙ্গে কোন একটা সংখ্যা যদি গুণ করি, গুণ করলে 12 পাবো। কি করে পাবো তোমরা বলে দেবে। 4টা কি করে আসলো, 4টা আসলো এই যে বড় সংখ্যা ভাগ যে একটা সংখ্যা পাবো সে দেওয়া থাকবে, সেই সংখ্যাটা ভাগ করলে আমি আরেকটা সংখ্যা পেয়ে যাবো। তাহলে ঠিক তেমনি তাহলে এখানে বলেছে গুণফল তোমার বলা আছে, তোমার কত গুণফল বলা আছে 1875। এই যে গুণফল বলা আছে 1875, এটা কার সঙ্গে পেয়েছি আমি 115 সঙ্গে কোনো একটি সংখ্যা গুণ করে পেয়েছি। তার মানে কি গুণফল হচ্ছে 1875, একটি সংখ্যা হচ্ছে 115। তাহলে অপর সংখ্যা কি করে পাবো, অপর সংখ্যা আমি এখনই বললাম যে ভাগ করে পেয়ে যাবো। তাহলে অতএব অপর সংখ্যাটি হবে তোমার, অপর সংখ্যাটি হবে 1875 ভাগ 115, তাই তো? কত হবে এটা, 115। তোমরা ভাগ করবে কত হবে 115, ছোট ছোট করে এখানে করছি, দেখো বুঝতে পারো কিনা। তোমাদের কিন্তু ভাগ অবশ্যই পাশে দেখাবে, রাফে করে দেখাবে কিন্তু। 1875 আমি এখানে 115 দিয়ে ভাগ করেছি, 2 বারে 10 3 230, তার মানে 60 8 3 5 75, 5 বারে 25 60 তার মানে তোমার আনসার কত হলো, আনসার হলো তোমার 25। তো এখানে লিখে নাও তাহলে। তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 25। উত্তর লিখবে কি, উত্তর লিখবে অপর সংখ্যাটি হলো 25। ওকে, ব্যাস। দেখো তারপর নম্বর আমরা কত, 20 নম্বর অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার দেবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ভালো করে এটা বুঝতে হবে। বলেছে কি একটি ঘড়িতে 3টের ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? 3টের ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময়, তার মানে কি, তার মানে এটা বুঝতে হবে যেই 3টে বাজলো সঙ্গে সঙ্গে একটা ঘন্টা বাজলো, তাহলে কি ফার্স্ট যে ঘন্টাটা বাজলো সেখান থেকে টাইম কাউন্ট করা স্টার্ট হলো। মানে কি যে 3টের ঘন্টা মানে 3টে ঢং 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 করে 3বার বাজবে, সেক্ষেত্রে তোমার টাইম লাগছে, টোটাল টাইম লাগছে 3 সেকেন্ড। টাইমটা তাহলে স্টার্ট কখন হবে, দেখো ঘড়িতে যখনই তোমার 3টে বাজলো সঙ্গে সঙ্গে একটা ঘন্টা বেজে গেল, তার মানে সেখান থেকে তোমার টাইমটা স্টার্ট হলো। তার মানে প্রথম যে স্ট্রাইকটা হলো, প্রথম যে ঘন্টাটা বাজলো, তারপর থেকে তোমার টাইমটা স্টার্ট হলো। তারপর থেকে কটা বাজবে আরো, প্রথমে একটা ঘন্টা বেজে গেছে, তার মানে তারপর থেকে আরো 2টো ঘন্টা বাজবে। তো প্রথম থেকে লাস্ট অব্দি বাজতে আমার কত সময় নিচ্ছে বলে দেওয়া আছে, প্রথম 3টের ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগছে, মানে টোটাল আমার বাজছে কটা। তাহলে প্রথমে মানে টাইমের স্টার্টিং এই তো আমি যখন তোমার 3টে বাজছে সঙ্গে সঙ্গে আমার প্রথম ঘন্টা বেজে যাচ্ছে, তখন থেকে টাইম স্টার্ট হচ্ছে। তার মানে কি বাকি যে 2টো ঘন্টা বা বেঁচে থাকছে, সেই 2টো ঘন্টার বাসতে টাইম নিচ্ছে তোমার কত, 3 সেকেন্ড। ভালো করে বুঝবে জায়গাটা। তার মানে এবার বলেছে কি 9টার ঘন্টা বাজছে, তার মানে কি 9টার ঘন্টা মানে কি 9টা ঘন্টা বাজবে। 9টার ঘন্টা মানে ঘড়িতে যখন 9টা বাজবে তখন 9টার ঘন্টা ঢং 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 করে 9টা বাজবে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমার ফার্স্ট যে ঘন্টাটা বাজছে, তার মানে 9টা যে ঘড়িতে যেই 9টা বেজে গেল, প্রথম ঘন্টাটা পড়ে গেল, তাহলে প্রথম ঘন্টা পড়ার পর টাইমটা স্টার্ট হলো। তাহলে বাকি থাকলে পড়ে থাকলো কথা, বাকি থাকলে পড়ে থাকলো 8টা ঘন্টা। 3টের ঘন্টার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, 3টে যেই বাজলো 3টে সঙ্গে সঙ্গে প্রথম ঘন্টা পড়ে গেল, তারপরে টাইমটা স্টার্ট হলো। মানে টাইম কোন টাইম বলেছে ওখানে, 3টের ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নিচ্ছে। তো সেক্ষেত্রে প্রথম ঘন্টা পড়ে গেল, তারপর থেকে টাইমটা স্টার্ট হচ্ছে। মানে কি তারপরে 2টো ঘন্টা পড়ে থাকলো, প্রথম ঘন্টা তো বেজে গেছে, তারপরে 2টো ঘন্টা পড়ে থাকলো, সেই 2টো ঘন্টা বাজতে মানে টোটাল 3টে ঘন্টা বাজতে টাইম নিচ্ছে তাহলে 3 সেকেন্ড। মানে এখানে তোমার বাজছে কটা, প্রথম ঘন্টা থেকে তো কাউন্ট স্টার্ট হচ্ছে, প্রথম ঘন্টা থেকে কাউন্ট স্টার্ট হচ্ছে, টাইম কাউন্ট স্টার্ট হচ্ছে, তার মানে প্রথম ঘন্টা আমি ধরবো না, তাহলে বাকি থাকলো 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা মানে 2 ঘন্টা বলছি না, 2টো ঘন্টা। তো 2টো ঘন্টা আমার বাজছে কত না, 2টো ঘন্টা বাজছে আমার 3 সেকেন্ড। আগে এটা ভালো করে বোঝো, এটা আগে লিখছি। 20 নম্বর বলেছে কি 3টের ঘন্টা বাজতে সময় নেয় 3 সেকেন্ড। 3 সেকেন্ড তার মানে কি 3টে যেই বাজলো, ধরো ধরো তোমার ঘড়ি কাঁটা ঘুরতে ঘুরতে যেই তোমার 3টে বাজলো,
3টে বাজার সঙ্গে সঙ্গে তোমার 1টা ঘন্টা পড়ে গেল। এবার এখান থেকে টাইমটা কাউন্ট হওয়া স্টার্ট হচ্ছে, মানে এবার থেকে 3 সেকেন্ড সময় নেবে। তার মানে এরপর প্রথম 1টা ঘন্টা তো পড়ে গেছে, তার মানে এবার টাইম স্টার্ট হলো, তার মানে কি আরো 2টো ঘন্টা তোমার পড়তে বাকি, তার মানে এই 2টো ঘন্টা পড়ছে কতক্ষণে, এখান থেকে তো টাইম স্টার্ট, তো এখান থেকে টাইম স্টার্ট মানে কি 3 সেকেন্ড, এখান থেকে আরো 3 সেকেন্ড, ধরো এখান থেকে আরো 3 সেকেন্ড, তার মানে কি প্রথম ঘন্টা পড়ে গেছে, প্রথম ঘন্টা পড়ে যাওয়ার পর টাইম স্টার্ট হলো, টাইম স্টার্ট করতে 3 সেকেন্ড সময় নিচ্ছে কি বাকি 2টো ঘন্টা পড়ার জন্য, তারপরে 2টো ঘন্টা পড়ছে কতক্ষণে, 2টো ঘন্টা পড়ছে তোমার 3 সেকেন্ডে। তারপরে ঠিক তেমনি ধর 9টার ঘন্টার ক্ষেত্রে কি হচ্ছে, মানে 9টার ঘন্টার ক্ষেত্রে তাহলে প্রথমে 1টা ঘন্টার যেই পড়ছে সেই তোমার টাইম স্টার্ট হচ্ছে, তারপরে তোমার কি 8 1 2 3 4 5 6 7 8 টোটাল তোমার 9টা ঘন্টা, মানে প্রথমটা পড়ে যাওয়ার পর টাইম স্টার্ট হচ্ছে, তারপরে আরো 8টা ঘন্টা পড়ছে। তো এই 8টা ঘন্টা কতক্ষণ টাইম নেয় সেটা আমাকে বের করতে হবে। তার আগে এখানে কি বললাম, এখানে তাহলে 1টা ঘন্টা পড়ার পর টাইম স্টার্ট হচ্ছে, তার মানে কি বাকি 2টো ঘন্টা পড়ছে তোমার 3 সেকেন্ডে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 2টো ঘন্টা পড়ছে 3 সেকেন্ডে, সেটা আমি লিখবো এখানে। 3টের ঘন্টা পড়া মানে হচ্ছে 2টো ঘন্টা পড়ছে কিন্তু, কারণ প্রথম ঘন্টা বাজার পর আমার টাইম স্টার্ট হচ্ছে না কিন্তু, মানে সরি প্রথম ঘন্টা বাজার আগে কিন্তু আমার টাইম স্টার্ট হয়নি, প্রথম ঘন্টা বাজার পর আমার টাইমটা স্টার্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম ঘন্টাকে আমি কাউন্ট করবো না, তাহলে বাকি থাকলো তোমার কি 2টো ঘন্টা, তাহলে 2টো ঘন্টা বাঁচছে তোমার কি 3 সেকেন্ডে, সেটা আমি লিখবো এখানে। সেই ভাষাটাই লিখবে এখানে যে অর্থাৎ প্রথম ঘন্টা বাজার পর বাকি 2টি ঘন্টা বাঁচতে সময় নেয় 3 সেকেন্ড। ভালো করে এটা বুঝবে, এই জায়গাটা বুঝতে পারলে অঙ্ক হয়ে গেল। তাহলে 2টি ঘন্টা বাঁচতে সময় নেয় কত, 3 সেকেন্ড। তাহলে এবার কি হবে, তাহলে 9টার ক্ষেত্রে কি হবে, এবং 9টার ঘন্টার ক্ষেত্রে কি হবে, 9টার ঘন্টা বাজার ক্ষেত্রে কি হবে, প্রথম ঘন্টা বাজার পর বাকি আরো 8টা ঘন্টা বাঁচতে মেন সময় নেবে, তাই তো? তাহলে 9টার ঘন্টা বাজার ক্ষেত্রে প্রথম ঘন্টা বাজার পর বাকি 8টি ঘন্টা বাঁচতে সময় নেয়। তাহলে প্রথম ঘন্টা বাজার পর বাকি 8টি ঘন্টা বাঁচতে সময় নেয়। তাহলে এবার কেমন করে বের করবো, ঐকিক নিয়মের সাহায্যে। 2টি ঘন্টা বাঁচতে তোমার সময় নেয় কত, 3 সেকেন্ড। এখন 2টি ঘন্টা বাঁচতে সময় নেয় কত, সময় বলে দেওয়া আছে, সময় নেয় তোমার 3 সেকেন্ড, মানে 2টো ঘন্টা তো বলে দেওয়া নয়, 3টের ঘন্টা বলেছে, 3টের ঘন্টা মানে কটা, প্রথম ঘন্টা হয়ে যাচ্ছে, তারপর 2টো ঘন্টা বাঁচতে তোমার 3 সেকেন্ডে। তাহলে ঠিক সেইভাবে তাহলে ঐকিক নিয়মের সাহায্যে বের করতে, অতএব 1টি ঘন্টা বাঁচতে সময় নেয়, 1টি ঘন্টা, 2টি ঘন্টা বাঁচতে সময় নিচ্ছে তোমার 3 সেকেন্ড, তাহলে 1টি ঘন্টা কি হবে, কমছে, মানে তোমার সময় আরো কমবে, মানে আমি এর আগের অঙ্কে কি বললাম, কমলে হবে ভাগ, বাড়লে হবে গুণ, তাহলে এখানে কি হচ্ছে, কমছে, আমরা কত হবে 3/2 সেকেন্ড। তাহলে অতএব তাহলে 8টি ঘন্টা বাড়তে সময় নেয় কত হবে, তাহলে 8টি ঘন্টা বাড়তে সময় নেবে, তাহলে 1-এর থেকে 8 আবার বাড়ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, গুণ হবে, তার মানে এখানে আছে তোমার 3-এর 2 গুণ 8, 3-এর 2 গুণ 8 করলে কত হবে, আমি এখানে ছোট ছোট করে লিখে দিচ্ছি, এক কাজ করছি আমি উপরটা মিটাচ্ছি। কত হচ্ছে তোমার 3-এর 2 গুণ 8, 3-এর 2 গুণ 8 কাটাকাটি করো, তাহলে আমার 2-4-এ 8, 4-3-এ 12 সমান সমান 12 সেকেন্ড সময় নিচ্ছে। ঠিক আছে, তাহলে 9টার ঘন্টা বাঁচতে তোমার সময় নিচ্ছে কত, 9টার ঘন্টা বাঁচতে তোমার সময় নিচ্ছে হচ্ছে 12 সেকেন্ড। ওকে, খুব সুন্দর অঙ্ক, বারবার করে বলছি স্টাডি যাবে, খুবই সুন্দর অঙ্কটা। দেখো এরপর আসো তোমার 21 নম্বর অঙ্ক। 21 নম্বর কি অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, অবশ্যই স্টার দেবে, খুবই ভালো অঙ্ক। বলেছে এক ব্যক্তি প্রতি মাসে 4500 টাকা হিসেবে 7 মাস খরচ করে কিছু ধার করে। দেখো মানুষের ধার কখন হয়, ধার তখনই হয় যখন তার আয়ের থেকে বেশি খরচ হবে। তার মানে কি ধার, এবার এখানে বলছে, এখানে তোমার বলা হচ্ছে কি, এখানে তোমার বলা হচ্ছে যে খরচ করেছে, সেখানে তোমার ধার হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যে খরচটা করেছে সেই খরচটা আমি কি বলতে পারি, আয় যোগ ধার সমান সমান খরচ। কখন হয়েছে, যখন তোমার ধার হয়েছে তখন তোমার আয় যোগ ধার সমান সমান খরচ, আর যখন তোমার ধার শোধ করেছে তখন তোমার কি হবে, আয় মাইনাস ধার সমান সমান খরচ। কেমন করে আসছে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো সাপোজ দেখো তোমার আয় হচ্ছে 50 টাকা, তুমি খরচ করছো 55 টাকা, তাহলে তার মানে তোমার
ধার কত হচ্ছে, ধার হচ্ছে তোমার ধরো এক্সট্রা কত তুমি খরচ করছো, এক্সট্রা তুমি 5 টাকা বেশি খরচ করছো, তার মানে তোমাকে 5 টাকা ধার নিতে হচ্ছে। তার মানে কি এক্ষেত্রে তাহলে আয় তোমার 50 টাকা, তার সঙ্গে 5 টাকা ধার যোগ করলে তবে তুমি তোমার খরচ পাচ্ছ 55 টাকা। ক্লিয়ার? এবার ধরো তুমি ধার শোধ করছো, তুমি 50 টাকা আয়, সেখানে তুমি খরচ করছো 45 টাকা, তার মানে তোমার ধার তুমি শোধ করছো। 50 টাকা আয়, 45 টাকা খরচ করছো, মানে কি 5 টাকা সেভ করছো, সেই 5 টাকা তুমি ধার শোধ করছো। তার মানে কি আয়, তাহলে এই ক্ষেত্রে তোমার আয় হচ্ছে তোমার 50 টাকা মাইনাস ধার, মাইনাস ধার মানে কি ধার কত বেরোলো 5 টাকা, তাহলে মাইনাস ধার করলে তুমি কি তোমার বর্তমান তখনকার খরচটা তুমি পাচ্ছ। যখন তুমি ধার করছো তখন তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আয় যোগ ধার সমান সমান খরচ হচ্ছে, আর যখন তুমি ধার শোধ করছো তখন তুমি কি হচ্ছে, আয় মাইনাস ধার সমান সমান খরচ। তাহলে এই জিনিসটা মনে রাখবে, আয় যোগ ধার সমান সমান খরচ কখন, যখন তুমি ধার করছো, মানে তোমার এক্সট্রা খরচ হচ্ছে। আর আয় মাইনাস ধার সমান সমান খরচ তখন কখন, যখন তুমি কম খরচ করছো আর ধার শোধ করছো তখন। ঠিক আছে ব্যাপারটা? এই জিনিসটা আমি পরে অঙ্ক বোঝাচ্ছি। দেখো এই অঙ্ক বোঝাচ্ছি, এখানে কি বলা হয়েছে, এক ব্যক্তি প্রতি মাসে 4500 টাকা হিসেবে 7 মাস খরচ করে কিছু ধার করেন। তার মানে খরচ করেছে 4500 টাকা করে, 7 মাস খরচ করেছে, তাতে কিছু ধার হয়েছে। তাহলে আগে আমি বের করে নিই 21 নম্বর বলেছে 4500 টাকা করে, টাকা করে 7 মাস সমান সমান কত টাকা, 4500 গুণ 7, এটা নর্মালি জিনিস, 4500 গুণ 7 সমান সমান কত বেরোবে, 31,500 টাকা। ঠিক আছে? আবার কি বলেছে, পরে তোমার 4200 টাকা করে খরচ করে 5 মাস খরচ করে ধার শোধ করলো। তাহলে 4200 টাকা করে, আমি পরে বের করছি, 4200 টাকা করে 5 মাস সমান সমান কত টাকা আমি বের করে নিচ্ছি। 4200 টাকা করে 5 মাস সমান সমান 4200 যোগ ইন্টু 5 সমান সমান 10, 15, 20, 21,000 টাকা। ঠিক আছে? তার মানে হচ্ছে 21,000 টাকা। এবার কি বলেছে দেখো, এবার যখন এই জিনিসটা খরচ করে, মানে যখন তোমার এই টাকাটা খরচ করে তখন তোমার কি হয়েছিল, ধার হয়েছিল, ধার করেছিল। আমি কি বললাম, ধার ধার করা মানে কি, ধার করা মানে হচ্ছে আয় যোগ ধার সমান সমান খরচ। আমি খরচ পেলাম এই টাকাটা, তার মানে এই টাকাটা সমান সমান কি হবে, এই টাকাটা সমান সমান হবে আয় যোগ ধার। আবার কি বলেছে, এইটার সময় এই 4200 টাকা করে যখন খরচ করে তখন তোমার শোধ করে, শোধ করার সময় আমি কি বললাম, আয় বিয়োগ ধার সমান সমান খরচ। তাহলে এই টাইমে শোধ করেছে, এই টাইমে মোট খরচ কত টাকা, এত টাকা। তাহলে এই টাকা সমান সমান কি, এই টাকা সমান সমান আয় বিয়োগ ধার, আর এই টাকা সমান সমান কি, আয় যোগ ধার। তাই তো? এবার ক মাসের আয়, 7 মাস, তার মানে কি 7 মাসের আয়, এটা হচ্ছে 5 মাসের আয়। ভালো করে বুঝবে এই জায়গাটা। আমি বললাম যে মানুষের খরচ ধার তখনই করে যখন তার আয়ের থেকে বেশি খরচ হবে। তাই তো? তার মানে কি আয় আর যোগ ধার, আয়ের সঙ্গে ধার যোগ করলে তবে আমি তখনকার খরচটা, প্রথম না যখন তুমি ধার করা হচ্ছে তখনকার খরচটা পাবো, আর যখন আমি ধার শোধ করছি তখন কি হবে, আয় বিয়োগ ধার করলে আমি ধার শোধ করার টাইমে খরচটা পাবো। তো ধার করার টাইমে খরচ বলেছে এত, তাহলে এটা হচ্ছে তোমার কি আয় যোগ ধার। এবার ধার শোধ করার টাইমে খরচ বলেছে কত, এত টাকা, তাহলে এটা হচ্ছে কত, আয় বিয়োগ ধারের টাইমে। এবার আয় মানে কত মাসের আয়, প্রথমটা এটা বলা আছে 7 মাসের আয়, আর এটা এটা বলেছে পরে 5 মাসে, মানে 5 মাসের আয়। তাহলে এবার তাহলে লিখো, তাহলে তাহলে অতএব 7 মাসের আয় যোগ ধার সমান সমান কত হচ্ছে, যোগ ধার কখন হয়, যোগ ধার তখনই হয় যখন আমি ধার করছি। তাহলে যোগ ধার সমান সমান কত, এইটা, এই টাইমে আমি ধার করছিলাম 31,500 টাকা। তাই তো? এই টাইমে আমি ধার করছিলাম, এই টাইমে ধার করছিলাম, তাহলে এটা হচ্ছে তোমার কি যোগ ধার। তাহলে এবং 5 মাসের আয় বিয়োগ ধার, এই যে 5 মাসের আয়, এই টাইমে আমি ধার শোধ করছিলাম, ধার শোধ করা মানে কি বিয়োগ ধার, তাহলে বিয়োগ ধার সমান সমান কত হচ্ছে, 21,000 টাকা। তাহলে এবার বিয়োগ করো, বিয়োগ করার দরকার নেই, আমরা জানি কি 3 বিয়োগ 3 কি হবে, কেটে যাবে, মানে একটা যোগ, একটা শুধু 3, প্লাস মাইনাস তোমাদের সাইন নেই, তাই এইভাবে বোঝো, একটা শুধু 3 আর একটা বিয়োগ 3 কেটে যাবে। ঠিক তেমন এখানে শুধু ধার, একটা বিয়োগ ধার, এটাকে লিখলে হবে ধার বিয়োগ ধার। ঠিক আছে? ধার বিয়োগ ধার কি হবে, কেটে যাবে, যেমন 3 3 কেটে যায় তেমনি কি হবে, ধার বিয়োগ ধার কেটে যাবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এখানে দেখো ধার বিয়োগ ধার তাহলে কেটে যাবে, ধার বিয়োগ ধার কেটে দিলাম, পড়ে থাকলো কত, 7 মাসের আয় আর 5 মাসের আয়, যোগ করলে কত হবে, যোগ করলে হবে তোমার 12 মাসের আয়। মনে রাখো
যে কোনো সংখ্যা বা কোনো কিছুর আগে সাইন নেই মানে হচ্ছে তার প্লাস সাইন আছে, প্লাস মানে যোগ। তাহলে এই প্লাস এই 5-এর আগে কিছু নেই মানে যোগ আছে, তার মানে এখানে যোগ। তাহলে 7 আর 5 কি হবে, যোগ বা 12 হবে। এখানে কি ধারের আগে কিছু নেই মানে যোগ, যোগ নেই মানে কিছু নেই, একই ব্যাপার। তো ধারের আগে যোগ আর ধারের আগে বিয়োগ, তার মানে কি হচ্ছে এই যোগ ধার আর বিয়োগ ধার একসঙ্গে কেটে যাবে। একটা +2 আর -2 দুটো একসঙ্গে 2 2 এটা কেটে যায়, কেটে গিয়ে 0 হয়ে যায়। তাহলে যে কোনো সংখ্যার একই সাইন মানে একটা প্লাস একটা মাইনাস কি হবে, কেটে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে তাহলে কি হচ্ছে, তাহলে ধার বিয়োগ ধার তাহলে কেটে যাচ্ছে। তাহলে 7 মাসের আর 5 মাসের টোটাল হচ্ছে 12 মাসের। তাহলে 12 মাসের আয় তাহলে কত হচ্ছে, 12 মাসের আয় তোমার হচ্ছে এখানে তাহলে যোগ, এখানেও কিছু নেই মানে যোগ আছে। তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কত হবে, 005 2 5 5 52,500। তাহলে এক মাসে 12 মাসের আয় যদি 52,500 টাকা হয়, তাহলে এক মাসের আয় কত, এক মাসের আয় 52,500 ভাগ 12 বেরোবে, কত বেরোবে, 4,375 এটাই বেরোবে। মানে তা করে দেখিনি তো, আমি ওপরটা মেটাচ্ছি, ওপরটা মেটে এখানে করে দেখে নিচ্ছি। $52,500 ভাগ 12, 48, 4 5 3 বারে 36, এখানে হচ্ছে তোমার 9, তিরিশ, 1 1 2 3 2 5, 5 2 10, 5 4 20 21, 5 7 35, 52,500 12 দিয়ে ভাগ করলে যেমন 40, 4 5 36, 36 9 0, আচ্ছা 9 0 তাহলে কত হবে, 7 12 84, এটা মেটাচ্ছি। 7 12 84, 6 0 5 12 60, হয়ে গেল। ঠিক আছে, তার মানে হচ্ছে 4,375। তাহলে এই জিনিসটা ভালো করে মনে রাখবে, যখন তোমার কি হচ্ছে, যখন তোমার খরচ এক্সট্রা খরচ হচ্ছে তখনই তোমার ধার হয়। তার মানে কি, ধারটা হবে যোগ, যেটা তার মাসিক আয় তার সঙ্গে আরো এক্সট্রা নিচ্ছে সেটা ধার। তাহলে মাসিক আয় যোগ ধার সমান সমান টোটাল খরচ হচ্ছে, তখনকার খরচটা হচ্ছে। পরে যখন ধার শোধ করছে তাহলে কি হচ্ছে, মাসিক আয় মাইনাস ধার, কারণ মাসিক আয় যেটা পাচ্ছে সেখান থেকেই তো ধারটা শোধ করছে। তাহলে মাসিক আয় মাইনাস ধার সমান সমান খরচ। তাহলে সেই হিসাবে করে নিয়ে এখানে তাহলে 12 মাসের আয় বেরোলো 52,500, তাহলে এক মাসের আয় 52,500 ভাগ 12 সমান সমান 4,375। আজ তাহলে এতদূর থাক, ভিডিও অনেক বড় হয়ে গেছে। যদি এর মধ্যে থেকে কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আগে বলে রাখি, যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, প্রেস করলে আমার আপকামিং যে নিউ ভিডিওস গুলো তুমি নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবে। আর আমার যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো এই বলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম, ধন্যবাদ।